ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের। সামরিক কীর্তি আখ্যা, দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হওয়ার আশা বিরোধী নেত্রী মাচাদোর। গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি, বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র হামলা চালালে সমাপ্তি ঘটবে ন্যাটোর, হুঁশিয়ারি ডেনমার্কের। পাশে থাকার ঘোষণা ব্রিটেনের। দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ইরানের চলমান বিক্ষোভ। 10 দিনের আন্দোলনে নিহত 36, আটক 2000। সার্বভৌমত্বে আঘাত করলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের। পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দখলদার বাহিনীর প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত 41। মার্কিন সম্মতিতে গাজায় বিশেষ অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত 5, বিমান চলাচল ব্যাহত। সিরিয়ায় গৃহহারা মানুষের নাজেহাল অবস্থা, কাশ্মীরে তাপমাত্রা শূন্যের নিচে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভেনেজুয়েলা 3 থেকে 4 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দেন তিনি। এদিকে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এসব তেল বাজার মূল্যে বিক্রি হবে। এই জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে, যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয়। রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো না থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করেছেন। অন্যদিকে কিউবান সেনারা মার্কিন অভিযান বিষয়ে আগাম বার্তা পেয়েও নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযানের কৌশল ও সামরিক সক্ষমতাকে দুর্দান্ত আখ্যা দেন। সত্যি এটি অসাধারণ সামরিক অভিযান ছিল। মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। সবাই বলছে এটি ইতিহাসে অন্যতম জটিল ও অবিশ্বাস্য অভিযান। 152টি বিমান ব্যবহার করা হয়েছিল। অনেক সেনা নেমেছিল মাঠে। আমরা যথেষ্ট সংখ্যক পায়ে হেঁটে অভিযান চালিয়েছিলাম, কিন্তু সব মিলিয়ে এটা সত্যি চমৎকার ছিল। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও কিউবা জানিয়েছে, অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর অন্তত 24 সদস্য সহ মোট 56 জন নিহত হয়েছেন। কিউবার সরকারের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় কর্মরত তাদের 32 জন সেনা ও পুলিশ নিহত হয়েছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল এই মৃত্যুকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি তুলেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন। একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিলাভিসনেসিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে দেশটির সেনাবাহিনী জাতীয় ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় বাধ্য থাকবে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাদো এবং মাদুরোকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহৃত বলা নিষিদ্ধ করল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে রুশ টেলিভিশন RTর খবরে বলা হয়, বিবিসি কর্তৃপক্ষ তাদের সাংবাদিকদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেয়ার খবর লেখা বা বলার ক্ষেত্রে অপহৃত শব্দ ব্যবহারে নিষেধ করেছে। এর আগে নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এর মধ্যেই বিবিসির এই অভ্যন্তরীণ তথ্য ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। গ্রিনল্যান্ড ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন আগ্রহে কূটনৈতিক উত্তাপ বাড়ছে। দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে সামরিক জোট ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন। এদিকে সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক। নিরাপত্তা ইস্যুতে কোপেনহেগেনকে সহযোগিতার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলায় অভিযানের পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলা সহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জেরে ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বীপটি দখলে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে জোটভুক্ত আরেকটি দেশে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে ন্যাটো সহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ডেনমার্ককে ইউরোপীয় ও ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে স্পষ্ট সমর্থন জানান। গ্রিনল্যান্ডের প্রশ্নে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই এবং দ্বীপটির ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্ক নির্ধারণ করবে বলে মন্তব্য করেন স্টারমার। নিরাপত্তা ইস্যুতে ডেনমার্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। ন্যাটোর ভেতরে ঐক্য ও সার্বভৌমত্বের নীতিকে সামনে রাখার কথাও বলেন তিনি। গ্রিনল্যান্ড কোনো স্বাধীন দেশ নয়, এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড, কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ না করলেও দ্বীপের নিরাপত্তা ও পররাষ্ট্র ইস্যুগুলো দেখে ডেনমার্কই। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের অর্থনৈতিক দুরবস্থা ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ২৭টি প্রদেশে এবং ৯২টি শহরে ছড়িয়ে পড়েছে। টানা ১০ দিন ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ২,০০০-এর বেশি আন্দোলনকারীকে। ইরান নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে সতর্ক করেছে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্পষ্ট হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। কোনোভাবেই থামছে না ইরানের বিক্ষোভ। টানা ১০ম দিনের মতো বিক্ষোভের কেন্দ্রবিন্দু তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামানের ব্যবহার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ছড়িয়েছে দেশব্যাপী। বর্তমানে দেশটির অন্তত ২৭টি প্রদেশ এবং ৯২টি শহরে এই আন্দোলন দেখা গেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ১০ দিনে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ জন নিরাপত্তা বাহিনী। ২,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। চলমান আন্দোলনের মধ্যে নতুন প্রতিরক্ষা কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা লাল রেখা এবং এগুলো অতিক্রম করলে স্পষ্ট হুমকি হিসেবে বিবেচনা করা হবে। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেবল রীতিমতো প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো বাস্তব হুমকি দেখা দিলে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে। যে কোনো হস্তক্ষেপ বা দেশজুড়ে স্থিতিশীলতার উপর আঘাতকে উপযুক্ত, লক্ষ্যভিত্তিক এবং সংকল্পবদ্ধ প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে। ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা উস্কানির অভিযোগে অভিযুক্ত করেছেন। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এর মধ্যে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে ইরানের মুদ্রা রিয়াল। মঙ্গলবার আনুষ্ঠানিক বাজারে নতুন রেকর্ডে ডলারের বিনিময়ে হার প্রায় ১৫ লাখ রিয়াল, ইউরো প্রায় ১৭ লাখ রিয়াল এবং পাউন্ড প্রায় ২ কোটি রিয়াল। ইরানের সরকারি ভর্তুকি পরিবর্তনের পর খাদ্যপণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। রান্নার তেল, পনির ও মুরগির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু মৌলিক জিনিসপত্র কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন। গাজার রাফা সীমান্ত খুলতে এখনও টালবাহানা করছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর উপত্যকাটিতে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে দখলদার বাহিনী। রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম তীরে বিরোজিত নামের এক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। এ সময় গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এর মধ্যে বেশ কয়েকজনের পাতে গুলি লেগেছে, আবার কয়েকজন টিয়ার গ্যাসের হামলায় শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেছে। আহতদের মধ্যে প্রায় 11 জনকে ইশতিসারি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের জেলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সমাবেশ করেন। সমাবেশের ফাঁকে গাজার 6 বছর বয়সী শিশু হিন্দ রাজাবের হত্যাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সময় এই হামলা করা হয়। ইসরায়েলি সেনারা একে সন্ত্রাসবাদের সমর্থনের সমাবেশ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি দখলদারদের এই হামলা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা লঙ্ঘন করেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা চলছেই, তবে এইবার সব সীমা অতিক্রম করে বাইরে স্পষ্ট নির্মমতার সঙ্গে ঘটেছে। তবে হামলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনের জনগণ যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধ আছে। গাজায় রাফা সীমান্ত বন্ধ রাখায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার। দোহা জানিয়েছে, মানবিক সহায়তা রাজনৈতিক চক্রান্তের জন্য ব্যবহার করা যাবে না। এছাড়াও উপত্যকাটিতে পরিপূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দোহা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় বিশেষ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। অনুমোদনের বিষয়টি 4 ঘণ্টা নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়। বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠন বা দ্বিতীয় ধাপের কোনো চুক্তি হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জেরুজালেমে বিক্ষোভ চলাকালে বাস চাপায় এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সামরিক বাহিনী নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন হাজারো অর্থোডক্স ইহুদি। বিক্ষোভ চলাকালে একটি বাস সরাসরি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এক তরুণ। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানায়, ঘটনাস্থলেই 18 বছর বয়সী ওই তরুণকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর চালককে আটক করে তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপোরিজিয়া ও দোনেৎস্কে রুশ হামলায় 2 জন নিহত। রাশিয়ার তেল শোধনাগারে কিয়েভের পাল্টা হামলা। যুদ্ধ শেষে ইউক্রেনের সামরিক ঘাঁটি গড়ার ঘোষণা ফ্রান্স ব্রিটেনের। তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে পিচ্ছিল সড়কে দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। ফ্রান্স, নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এদিকে সিরিয়াতেও তুষারপাতের মধ্যে তাঁবুতে আটকে রয়েছেন হাজারো গৃহহারা মানুষ। ভারতের উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভোরের আলো ওঠার আগেই প্যারিস ঢেকে গেছে সাদা নীরবতায়। রোমান্টিক শহরটির রাস্তায় সৌন্দর্যের সঙ্গে ছড়িয়ে পড়েছে বিপদের ছায়া। তীব্র তুষারপাতে সৃষ্ট বরফাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির 38 জেলায় তুষার ও ব্ল্যাক আইসের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আকাশপথেও দেখা দিয়েছে চরম বিপর্যয়। রানওয়ে পরিষ্কার ও ডি-আইসিং এর জন্য প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় 40% এবং ওরলি বিমানবন্দরে 25% ফ্লাইট বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডাম স্কিফোল বিমানবন্দরে বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। ফোনে কোনো ধরনের তথ্যই পাচ্ছি না, ইন্টারনেট বা ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না, কোনো অভিযোগ জানানো যাচ্ছে না, কোনো বার্তাও পাঠানো যাচ্ছে না। আমরা এরকম গৃহহীন মানুষের মতো অবস্থায় আছি। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটেনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল, রেল ও সড়ক যোগাযোগের সৃষ্টি হয়েছে বিঘ্নতা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মানি, ইতালি ও বলকান অঞ্চলেও তীব্র ঠান্ডা, তুষার ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছরের বেশি সময় পরও সিরিয়ার উত্তরাঞ্চলে অস্থায়ী ক্যাম্পে মানবেতর অবস্থায় আছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। আলেপ্পোর আজাজের কাছে শামস ক্যাম্পে তীব্র শীতে তুষারে ঢেকে গেছে তাঁবু, চারপাশ কাদায় থই থই। অনেক তাঁবুই বরফের চাপে ধসে পড়েছে, কোথাও কোথাও তাঁবুর ভেতরে পানি ঢুকে ভিজে গেছে সবকিছু। এদিকে দক্ষিণ এশিয়াও শীতের দাপট। ভারতের আবহাওয়া বিভাগ উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। কাশ্মীর, লাদাখ ও হিমালয় অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে। কোথাও বৃষ্টি ও তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তীব্র তুষারপাতে নাকাল উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বাল্টিক সাগরের তীরের দেশটিতে তুষার ঝড়ে ব্যাহত রেল ও বিমান চলাচল। দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা নেমেছে -40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডের উত্তরাঞ্চল লাপল্যান্ডের সাল্লা এলাকায় 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে, যা বহমান আছে পুরো ফিনল্যান্ড জুড়েই। আর তাপমাত্রা নেমেছে -20 ডিগ্রি সেলসিয়াসে, যা কিনা -40 ডিগ্রিতে নামবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এটি ফিনিশদের জন্য স্বাভাবিক হলেও জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। তুষারে ছেয়ে গেছে চারদিক, চোখ যতদূর যায় সাদা শুভ্রতা, পথঘাট চেনা দেয়। ফিনল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন পরিস্থিতি থাকবে আরও কয়েকদিন। ভারী তুষারপাতের প্রভাব পড়েছে রেল যোগাযোগে। রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা জানিয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। কয়েকটি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচলে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। হেলসিঙ্কি বিমানবন্দরে তুষার পরিষ্কারের কাজ চলায় ফ্লাইট বিলম্বিত হচ্ছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। তুষারপাতের সঙ্গে সমান তালে চলছে পরিষ্কার। সড়ক বিভাগের পক্ষ থেকে নিরাপদ ড্রাইভিং এর জন্য সতর্ক করা হয়েছে। এর মধ্যেই ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকায় সড়ক দুর্ঘটনাও হয়েছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পর প্রয়োজনে ইউক্রেনের মাটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সেনা ঘাঁটি গড়ে তুলবে। ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের 35টি দেশের প্রতিনিধিদের শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সামনের পথ আরও কঠিন বলে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শান্তি আলোচনার মধ্যেই জাপোরিজিয়া ও দোনেৎস্কে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। জবাবে রাশিয়ার কস্ট্রোমার অস্ত্রভান্ডার এবং লিপেৎস্কে তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের জাপোরিজিয়া ও দোনেৎস্কে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে 61টি ড্রোন ছোড়ে মস্কো। এর মধ্যে 53টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এ ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে খেরসনের আবাসিক ভবনে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে ইউক্রেন। কস্ত্রোমায় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ভান্ডার এবং লিপেৎস্কে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের এই হামলার পর রুশ সামরিক সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 35টি ইউরোপীয় দেশের প্রতিনিধি, যার মধ্যে 27 জন রাষ্ট্রপ্রধান যুদ্ধবিরতি ও এর পরবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে যুক্তরাজ্য ও ফ্রান্স সামরিক ঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনের আগে এই বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভূমিতে, আকাশে, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন দেশ কোন কোন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এবং পুনর্গঠনের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কী ধরনের ও কতগুলো বাহিনী প্রয়োজন সেটিও ঠিক করা
করা হয়েছে। পাশাপাশি এসব বাহিনী কিভাবে পরিচালিত হবে এবং কোন স্তরে সেখানে কমান্ড থাকবে তাও নির্ধারিত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রতিদিন লক্ষ্য কাছাকাছি এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এটিকে যথেষ্ট বলা যাবে না। শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা সব দেশ ও নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উদ্বেগ জানিয়ে বলেন, যুদ্ধের সামনের পথ আরও কঠিন হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টসকে অপহরণের হুমকি দেওয়ায় রাশিয়ার সাবেক নেতার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সঙ্গে তুলনা টেনে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ জার্মানি। নিরাপত্তা ও রাজনৈতিক শালীনতা, দুই প্রশ্নেই মস্কোর দিকে আঙুল তুলছে সেদেশের সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া মেদভেদেভের বক্তব্যকে নিয়ে কূটনৈতিক মহলে উত্তেজনা তীব্র। রোববার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টাসকে বলেন, ভেনেজুয়েলার মতো অন্যান্য বিশ্ব নেতাদের বিরুদ্ধে অপহরণ অভিযান কল্পনা করা যেতে পারে। তিনি সরাসরি জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক মার্টসের নামও উল্লেখ করেন এবং তাকে নব্য নাৎসি বলে আখ্যা দেন। মেদভেদেভ দাবি করেন, জার্মানিতে মার্টসের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে। জার্মান সরকার জানিয়েছে, চ্যান্সেলর মার্টসের বিরুদ্ধে অপহরণমূলক অভিযানের কল্পনা টেনে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলার মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার সঙ্গে তুলনা করে মেদভেদেভ যে মন্তব্য করেছেন তা স্পষ্টতই হুমকিমূলক। সোমবার বার্লিন জানায়, এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শালীনতার পরিপন্থী। বার্লিনের সংবাদ ব্রিফিংয়ে সরকারি মুখপাত্র সেবাস্তিয়ান হিলে বলেন, ফেডারেল সরকার এ ধরনের বক্তব্য ও হুমকিকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। তিনি জানান, মেদভেদেভের মন্তব্য সরকার গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছে। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, রাশিয়ার হুমকি সত্ত্বেও চ্যান্সেলর মার্টস সম্পূর্ণ নিরাপদ ও ভালোভাবেই সুরক্ষিত আছেন। এই বক্তব্য এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার শুরু হয়েছে। মেদভেদেভ সেই ঘটনাকে নজির হিসেবে তুলে ধরে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করায় নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শি জিনপিং এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা, জাপানের প্রভাব মোকাবিলায় সিউলকে পাশে চায় বেইজিং। প্যারিসে দামেস্ক ও তেল আবিবের প্রতিনিধি দলের আলোচনার মধ্যেই সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের সাইদা আল গোলান গ্রামে অবৈধভাবে ঢুকে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অনুপ্রবেশকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার কুনেত্রা অঞ্চলের সাইদা আল গোলান গ্রামে অবৈধভাবে ঢুকে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মোট 12টি ইসরায়েলি সামরিক যান অবৈধভাবে সিরীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এই অনুপ্রবেশকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে দামেস্ক। এদিকে একই সময় ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা চলছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। সোমবার এক বিবৃতিতে সিরিয়ার সরকার জানায়, এই আলোচনা পুনরায় শুরু হওয়া সিরিয়ার জাতীয় অধিকার পুনরুদ্ধারে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরও কিছু ভূখণ্ড দখল করে ইসরায়েল। একই সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একাধিক হামলা ও গোলাবর্ষণ চালায়। গেল কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই সিরিয়ার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে কুনেত্রা প্রদেশে অবৈধভাবে সিরীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এসব অভিযানে গ্রেফতার, চেকপয়েন্ট স্থাপন এবং বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সুদানে ড্রোন হামলায় 7 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এল ওবাইদ শহরের একটি বাড়িতে ড্রোন হামলা চালায়, যা কয়েক মাস ধরে আরএসএফের ঘিরে রাখার লক্ষ্যবস্তু ছিল। 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই চলছে, বিশেষ করে দক্ষিণ কর্দেফান অঞ্চলে, যেখানে এল ওবাইদ, খার্তুম এবং পশ্চিম দারফুরকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ করিডোর অবস্থিত। সেনাবাহিনী দারফুরে জয়লাভের পর কেন্দ্রীয় করিডোর পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং শহরগুলোর চারপাশে তাদের মিত্রদের সঙ্গে অবরোধ জোরদার করছে। গত বছর সেনাবাহিনী এল ওবাইদের ওপর আরএসএফের অবরোধ ভেঙেছে, কিন্তু
এখনও সংক্ষিপ্ত আক্রমণ ও ড্রোন হামলার মাধ্যমে সহিংসতা চলছেই। উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এ সময় কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানান চীনা প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সস্ত্রীক সেলফি। বেজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে চীনা প্রেসিডেন্টের দেয়া শাওমি ফোনে একসঙ্গে সেলফি তোলেন দুই প্রেসিডেন্ট। এ সময় ফোনের ক্যামেরার প্রশংসাও করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পরবর্তীতে ছবিগুলো নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। তাদের এই ছবি যেন বার্তা দিচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্কে নতুন ধাপের। বৈঠকে লি জানান, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের আমলে চীনের সঙ্গে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তা পুনরুদ্ধারের সুযোগ করে দিচ্ছে এই সফর। তাই অতীত ভুলে নতুন ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ইস্যু উঠে আসে। 2016 সালে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে চীনে কোরীয় গান ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধীরে ধীরে তা প্রত্যাহার করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একমত হন দুই নেতা। একই সঙ্গে জাপানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের ধারণা, জাপানের বিরুদ্ধে এশিয়ায় মিত্র খুঁজছেন শি, আর তাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধুত্বে এতটা আগ্রহী হতে দেখা যাচ্ছে তাকে। যদিও টোকিওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেখা যাচ্ছে সিউলকে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সংকট সমাধানে চীনের সাহায্য চায় দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে বেজিং এর সঙ্গে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেন লি। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্র ত্যাগে কিম জং উন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে শি জিনপিং প্রশাসনের সাহায্য চায় সিউল। তবে চীন বরাবরই উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছে। দুই নেতার বৈঠকের আগে সামরিক মহড়ার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের সক্ষমতা জানান দিতেই এই উদ্যোগ বলে জানায় কিম প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষায় যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ভাষাগত জটিলতা, চাকরির বাজার এবং ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডে প্রতিবেদনে উঠে এসেছে বিদেশি শিক্ষার্থীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। এছাড়াও স্নাতক শেষ করার পরও দক্ষ বিদেশি শিক্ষার্থীদের জন্য স্থায়ী চাকরি পাওয়া বেশ চ্যালেঞ্জিং। এদিকে বিদেশি শিক্ষার্থীদের ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের প্রতিবেদনে বিস্তারিত। আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত জীবনযাত্রার মান আর গ্লোবাল ব্র্যান্ডগুলোর কারণে অনেক বিদেশি শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াকে তাদের গন্তব্য হিসেবে বেছে নেন। তবে স্বপ্নিল এই যাত্রায় ভাষাগত জটিলতা, কাজের সীমাবদ্ধতা এবং ভিসা পরিবর্তনের মতো রয়েছে নানা চ্যালেঞ্জ। গেল সপ্তাহে বিদেশি শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কোরিয়া হেরাল্ড। সেখানে উঠে এসেছে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পরিবর্তনের কঠোর নিয়মনীতি সহ বাস্তব সমস্যাগুলো। কোরিয়ার জীবনযাত্রায় শিক্ষার্থীদের সবচেয়ে বড় জটিলতা কোরিয়ান ভাষা। দক্ষিণ কোরিয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ থাকলেও দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রে কোরিয়ান ভাষা জানা প্রায় বাধ্যতামূলক। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি সপ্তাহে 20 থেকে 25 ঘন্টা কাজের অনুমতি পাবেন, কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার কাজ পাওয়া অনেকগুলো এরিয়াতেই অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া বর্তমানে সাউথ কোরিয়াতে ভাষা ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স দিন দিন বেড়েই চলেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের অনুমতি সপ্তাহে 20 থেকে সর্বোচ্চ 30 ঘন্টা পাচ্ছে হাতে গোনা নির্দিষ্ট কয়েকটি জব সেক্টর, যার ফলে ব্যয়বহুল এই দেশটিতে অনেক শিক্ষার্থী জীবনযাত্রার ব্যয়ে হিমশিম খেতে হয়। এছাড়াও জটিল ভিসা পদ্ধতির কারণে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ সীমিত হয়ে পড়েছে বিদেশি শিক্ষার্থীদের। এখানে রুলস রেগুলেশন অনেক কঠিন, ফরেনার ফ্রেন্ডলি না, যার কারণে পড়াশোনা শেষ করার পর জব সার্চিং ভিসায় যেতে আমাদেরকে 8 থেকে 10 লাখ টাকা শো করতে হয়। তো এটাও অনেকের জন্য পসিবল হয় না। যা এইসব কারণে আসলে
কোরিয়া ছেড়ে অনেকেই অন্যান্য দেশে চলে যাচ্ছেন। ইতিমধ্যে বিদেশি মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে ভিসা নীতি সহজ করার কথা ভাবছে দেশটির সরকার। পাশাপাশি স্টাডি কোরিয়া 300K নামে মহাপরিকল্পনা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। জনসংখ্যা হ্রাসের প্রভাব মোকাবেলায় সিউল যখন বৈশ্বিক মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণের চেষ্টা করছে, তখন বিদেশি শিক্ষার্থীরা বলছে চাকরির সুযোগ সুবিধায় অতিরিক্ত বিধিনিষেধ এবং কঠোর ভিসা নীতি তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই অতি দ্রুত বিদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন। তা না হলে শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষার একটি অস্থায়ী গন্তব্য হয়ে উঠবে বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ডিজেল চালিত নৌকাকে সরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে চলেছে বিদ্যুৎ চালিত নৌযান। এরই অংশ হিসেবে নৌযান নির্মাতা প্রতিষ্ঠান আর্কের তৈরি বৈদ্যুতিক স্পোর্ট ইভি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে নেভাডায়। প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ গ্যাস চালিত নৌকার তুলনায় এটি বহুগুণে পরিবেশ বান্ধব। প্রাথমিকভাবে স্পোর্টস ইভি দিয়ে পথ চলা শুরু হলেও ভবিষ্যতে মাছ ধরার নৌকা, অবসর যাপনের নৌযান এবং ফেরির মতো বাণিজ্যিক জাহাজ তৈরির পরিকল্পনাও রয়েছে আর্কের। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লেক মিডে চলা এই নৌকাটি সম্পূর্ণ বৈদ্যুতিক, যা তৈরি করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান আর্ক। প্রতিষ্ঠানটির প্রকৌশল দলে রয়েছেন বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও রিভিয়ানের সাবেক প্রকৌশলীরা। নির্মাতাদের দাবি, পানিতে চলাচলের ক্ষেত্রে বিদ্যুৎ চালিত নৌকা গ্যাস চালিত নৌকার তুলনায় বেশি পরিবেশ বান্ধব, কারণ এটি চলার সময় পানিতে কোনো ক্ষতিকর পদার্থ নিঃসরণ করে না। আর্ক স্পোর্ট ইভিতে রয়েছে 500 হর্স পাওয়ারের ইলেকট্রিক ড্রাইভ ট্রেন। এতে নৌকাটি দ্রুত গতির হলেও শব্দ অত্যন্ত কম। গ্যাস ইঞ্জিনের মতো ধোঁয়া বা তীব্র কম্পন নেই। রক্ষণাবেক্ষণের ঝামেলাও তুলনামূলক কম। একবার পুরোপুরি চার্জ দিলে নৌকাটি গড়ে 4 থেকে 6 ঘন্টা ব্যবহার করা যায়। বিশেষভাবে পানি নির্ভর খেলাধুলার জন্য নির্মিত আর্ক স্পোর্ট ইভির বড় শক্তি এর সফটওয়্যার ব্যবস্থা। নৌকার মাঝখানে থাকা বড় টাচ স্ক্রিনে চালক নিজের পছন্দ মতো তথ্য বেছে নিতে পারেন। নৌকার ভারসাম্য রক্ষা, নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই একটি বোতাম ছুঁয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে পানির ওপর খেলাধুলা আরও নিয়ন্ত্রিত ও নির্ভুল হয়। আর্ক স্পোর্ট ইভির মূল্য শুরু হচ্ছে $2,68,000 মার্কিন থেকে। দাম বেশি হলেও আর্ক বলছে এটি প্রিমিয়াম গ্যাস চালিত ওয়েক্সপোর্ট নৌকাকে সরাসরি টক্কর দেবে। মিচলি জানান, একই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মাছ ধরার নৌকা, অবসর যাপনের নৌযান এবং ফেরির মতো বাণিজ্যিক জাহাজ তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের, সামরিক কীর্তি আখ্যা। দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হওয়ার আশাবিরোধী নেত্রী মাচাদোর। গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকি, বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র হামলা চালালে সমাপ্তি ঘটবে ন্যাটোর, হুঁশিয়ারি ডেনমার্কের। পাশে থাকার ঘোষণা ব্রিটেনের। দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ইরানের চলমান বিক্ষোভ। 10 দিনের আন্দোলনে নিহত 36, আহত 2000। সার্বভৌমত্বে আঘাত করলে আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।